ভজনবাবুকে শক দেওয়ার কোনো চেষ্টাই আমি ছাড়ছি না। ও, আপনি সবসময় ডেঞ্জার নিয়ে খেলতে ভালোবাসেন না? অ্যান্ড ওয়াই নট? ঘোষাল হাসল। ইটস ওকে ইফ ইট পেস। কিন্তু মশাই, এইসব তো পণ্ডশ্রম। মনে তো তাই হচ্ছে ঘোষাল বাবু। আচ্ছা সবার বাবু, রেপ করার সময় যদি রিঙ্কু ভজনবাবুকে বাধা দিয়ে থাকে, তাহলে ভজনবাবুর গালে বা গলায় বা পিঠে অবশ্যই নখের দাগ থাকার কথা। নিশ্চয়ই মশাই। তবে গণপ্রহারে ভজনবাবুর সারা শরীরে এমনই ক্ষতবিক্ষত ছিল যে রিঙ্কুর নখের দাগের মতো সূক্ষ্ম জিনিস খোঁজা ঘরের গোদায় সুচ খোঁজার স্বামী। ও, তাও তো বটে। ঘোষাল বাবু, আরো একটা কথা আছে। কি মশাই বলুন? রিঙ্কু যদি ভজনের প্রেমে পড়েই থাকে, তাহলে সেক্সের সময় বাধা দেবে কেন? সবার বাবু, কিন্তু আপনি তো বললেন ভজন বাবু একজন ভায়োলেন্ট লাভার। তা ঠিক। তাহলে তো সেক্ষেত্রে বাধা দিতেই পারে। সেটাও ঠিক। তবু ঘোষাল বাবু সব দিকে একটু ভেবে দেখেন। চার্জশিট কি ফাইনাল করা হয়েছে? না। ভজন বাবু উকিল নিয়েছেন? নিয়েছে, ওর পরিবার জামিন চেয়েছে। এখন আপনার অ্যাঙ্গেল অফ থটটা কি? মাথা নেড়ে সবর বলল, আই এম ইন কনফিউশন। সবর দাশগুপ্তের মুখে এ কথা শুনবো বলে ভাবিনি কোনোদিন। সবর মৃদু হেসে বলল, ঘটনা বলি নয়, আমাকে কনফিউজ করছে লোকটা। ভজন আচার্য। লোকটাকে কি আপনার ক্রিমিনাল বলে মনে হচ্ছে না? ঘোষালবাবু, তা বলছি না, তা হতেই পারে। তাহলে রজতদা আসলে কি চাইছেন বলুন তো? রজতদা ভেঙে আসলে কিছু বলেননি। তিনি আমাকে শুধু বলেছেন, এ কেসটায় আমার একটা পার্সোনাল ইন্টারেস্ট আছে। তুমি প্যারালাল ইনভেস্টিগেশন করো, আমি লোকাল থানাকে বলে দিচ্ছি তোমার সঙ্গে কোঅপারেট করতে। তা ওর ইন্টারেস্টটা কোন দিকে তা বুঝতে পেরেছেন? মানে ভিকটিম না সাসপেক্ট? সম্ভবত সাসপেক্ট। ও মশাই, আপনি তো বড্ড মুশকিলে পড়েছেন তাহলে। অনেকটাই তাই। ছবিটা দেখুন তো আবার দাদা। ঘোষাল রঙিন ছবিটা হাতে তুলে নিয়ে দেখল। গায়ে একটা পলকা ডটওয়ালা ঢিলা কামিজ, পরনে নীল জিন্স, একখানা সাইকেলে হেলান দিয়ে দাঁড়ানো, পিছনে একটা মাঠ। মেয়েটার মুখে একটু হাসি। কিছু মনে হয়? উম, না, ছবি তো স্থির জিনিস, একটা এক্সপ্রেশন মাত্র। এ থেকে কি বোঝা যাবে বলুন তো? ঘোষাল বাবু, সে কি আকর্ষণীয়? শুনুন সবর বাবু, টিনেজটা সবাই বয়সের গুণে অ্যাট্রাকটিভ। যৌবনে কুক্কুরিও ধন না। আমি মহিলাদের ব্যাপারে একটু অনভিজ্ঞ, তাই জিজ্ঞেস করলাম আপনাকে। তা অনভিজ্ঞ থাকার দরকারটা কি? বয়স তো বোধ হয় 31-32 হলো। হুম, ওরকমই। তাহলে এবার টপরটা পরে ফেলুন। ঘোষালদা, আপনি নিজের কথা ভুলে যাচ্ছেন। বছর খানেক আগে আপনিও ফ্যামিলি লাইফ নিয়ে আতঙ্কিত ছিলেন। হ্যাঁ সবর বাবু, সেবার আপনি আমার পাশে না দাঁড়ালে হয়তো মরতেই হতো। ফ্যামিলি লাইফকে আমি একটু বেশি ভয় পাই। ভয়ও আছে আবার ভরসাও আছে, কিন্তু সবর বাবু আমার এরকমই ভালো, সিঙ্গেল অ্যাক্টিভ ফ্রি। দাঁড়ান দাঁড়ান, আমার বউকে আপনার পেছনে লাগাবো, সে খুবই ভালো ঘটকি। কি সর্বনাশ! আমি ওর কাছে যাব? একটা রেপিস্ট খুনির কাছে আমি যাব কেন সবর বাবু? আমার তো ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। জানি, সব জানি। আমি শুধু একটা জিনিস জানতে চাই। কি সেটা? সেদিন রাতে উনি সত্যিই কি রিঙ্কুর সাথে কথা বলছিলেন কিনা? অবভিয়াসলি রিঙ্কু, আর কে হবে? আহ, মানছি, কিন্তু তবু সন্দেহের কোনো অঙ্কুর আমি রাখতে চাইছি না। এটা কিন্তু সবরবাবু আপনার বাড়াবাড়ি। কোনো কিছুই বাড়াবাড়ি নয়।
সত্যের শিকড়ে পৌঁছানো সবসময় কঠিন। সত্যকে আপনি স্বীকার করতে চাইছেন না। সত্য হলে অবশ্যই স্বীকার করব। কিন্তু সবরবাবু, আমাকে নিয়ে আপনারা টানটানি করছেন কেন? শুনুন, জেরা বা রুটিন প্রশ্ন করে ভজন বাবুর কাছ থেকে কিছু কথা বের করা যাচ্ছে না। আপনি হয়তো জানেন না লোকটার সহ্য শক্তি অসীম। আমি কাউকে এত ফিজিক্যাল টর্চার সহ্য করার পরও শান্ত থাকতে দেখিনি। তাতে কি হলো সবর বাবু? লোকটাকে ক্রেকডাউন করাটাই আমার স্বার্থ। কেসটার যা অবস্থা, ভজন বাবুর রেহাই পাওয়ার কোনো উপায় নেই। আমি ওকে বাঁচানোর চেষ্টাও করছি না। লোকটার ফাঁসি হোক কি যাবজ্জীবন, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু লোকটার কাছ থেকে কথাটা বের করা যাবে না কেন? আমি সেটাই জানতে চাই। এটা কি আপনাদের জেদ বা প্রেস্টিজ ইস্যু সবর বাবু? না, একেবারেই তা নয় বিভাবরী দেবী। মেয়েটা যে রিঙ্কু তা আপনার মনে হচ্ছে না কেন? মনে হচ্ছে, আবার হচ্ছে না। বড্ড হেয়ালি করেন আপনি। আমার তো মনে হচ্ছে ভজন আপনাকে ঘুষ দিয়েছে। মনে রাখবেন, ভজনবাবু গুন্ডা বদমাশদের হাতে মার খেয়েও তাদের চাঁদা দেননি। ঘুষ দেওয়ার লোক তিনি নন। তা আমাকে কি করতে হবে এখন? জাস্ট মিট হিম ওয়ান্স। মিট করে কথা টথা বলতে হবে তো? তা তো হবেই। তা কি বলবো তখন? যেমন মনে হয় বলবেন। শিখে পড়ে যাওয়ার তেমন দরকার নেই। আমি যে ওর উপর ভীষণ রেগেও আছি। তা থাকুন না কেন, কি যায় আসে তাতে? কোন লাইনে বা কিভাবে কথা বলতে হবে তা তো বুঝতে পারছি না। নানা ধরনের কথা থাকতে পারে আপনাদের, বুদ্ধি খাটিয়ে বলবেন। বলার চেয়েও শোনাটা বেশি জরুরি। তা ও আমাকে সব বলবে কেন? উনি কারোর সঙ্গে কথা বলছে না বিশেষ। আপনার সঙ্গে নাও বলতে পারেন। তবে আমার একটা ধারণা, উনি আপনার উপর টর্চার করেছেন বলেই একটু অপরাধ বোধ থাকতেই পারে। নরপশুদের অপরাধ থাকে না সবর বাবু। রিঙ্কুকে মেরে ও কি অনুতপ্ত? এ প্রশ্নের জবাব আমার কাছে নেই। আপনি লোকটাকে দেখে বোঝার চেষ্টা করুন একটু। আমার আমার কি দরকার জেনে? দরকার তো আপনার নয়, আমার। ইস, আপনি বড্ড মুশকিলে ফেললেন মশাই। আচ্ছা, একটা শর্তে দেখা করব। কি শর্ত বলুন বিভাবরী দেবী? আমি আপনার কথা মানছি, বদলে আমাকে সাক্ষী হওয়া থেকে রেহাই দেবেন। আহ শর্তটা বেশ কঠিন। আমি চেষ্টা করব। আপনি কি জানেন আপনি একজন খুবই নাছোড়বান্দা লোক? জানি, আমার কাজটাই আমাকে আনপপুলার করে তোলে। আমি কিন্তু আপনাকে ডিসলাইক করিনি সবর বাবু। বরং আপনি হেঁটো মেঠো পুলিশের মতো নন বলে ফিলি কথাও বলছি। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কবে যেতে হবে? আজই চলুন, এখনই। সবর বাবু, আমার আমার যে ভয় করছে। আহ, ভয় কি? লোকটা শোয়ার ঘরে নরপশু হলেও এমনিতে তো সিকম্যান। তবু নার্ভাস লাগছে সবর বাবু। সমস্যা নেই, আমরা সব সময় আপনার কাছাকাছি থাকবো। গারদের ভেতর দেখা হবে তো? সবর হেসে বলল, আপনি চাইলে তাই হবে। তবে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে যদি চিন্তিত না হন, তাহলে আমার ইচ্ছে আপনাদের দেখাটা হোক পুলিশ কাস্টডির বাইরে। সে কি? পুলিশ ওকে ছেড়ে দেবে? না 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 না, আইনগতভাবে ছাড়বে না, তবে আমার আন্ডারটেকিং এ ছাড়বে। চলুন। ঠিক আছে, ঠিক আছে। সব রিস্ক কিন্তু আপনার সবর বাবু। নিশ্চয়ই ম্যাডাম। আপনার খুব আত্মবিশ্বাস, তাই না? না মিস ভট্টাচার্য, আত্মবিশ্বাস নয়, শুধু একটু লজিক্যাল। ঠিক আছে, চলুন। আমি পোশাকটা পাল্টে আসছি। গাড়ি আছে সাথে? আচ্ছা, পুলিশ জিপ। ওতেই হবে।
সবর যখন বিভাবরীকে নিয়ে বেরোলো তখন বেলা 2টো। পথে বিভাবরী তেমন কথাবার্তা বলল না। সবর জিজ্ঞেস করলো, স্টিল ফিলিং নার্ভাস? হুম। ওর প্রতি আপনার ঘেন্নার ভাবটা এখনো আছে? থাকবে না? আমি কি ভুলতে পারি? সবর গাড়ি চালাতে চালাতে বলল, থানায় নয়, বারাসাতের একটা ফাঁকা বাড়িতে আপনাদের দেখা হবে। আপনি কিন্তু খুব রিস্ক নিচ্ছেন মশাই। থানায় ভালো ছিল, আমি সেফ ফিল করতাম। আপনি সেফটি নিয়ে ভাববেন না, ইউ উইল বি সেফ। বিভাবরী চুপ করে রইল। সবর যে বাড়িটা নিয়ে এলো বিভাবরীকে, তা যে বড় লোকের বাগান বাড়ি তা দেখলেই বোঝা যায়। চারদিকে অনেকটা জমিতে ভারী সুন্দর নিরিবিলি গাছপালা, সামনে ফুলের বাগান। এই বর্ষাকালের শেষেও বাগানে ফুলের অভাব নেই। বাংলো প্যাটার্নের চমৎকার বাড়ির সামনে একটা মনোরম বারান্দা, তারপর ঘরটর। এটা কার বাড়ি সবর বাবু? একজন বড় লোকের। তেমন কেউ থাকে না, ফাঁকাই পড়ে থাকে, শুধু একজন মালি আছে। জিপটা একেবারে বারান্দার কাছে এসে দাঁড়ালো। সবর জিপ থেকে নেমে বলল, আসুন। কেউ নেই তো দেখছি। আসবে, কয়েক মিনিট অপেক্ষা করতে হবে। ভিতরে ঢুকে বিভাবরী চারদিকে চেয়ে দেখল। বৈঠকখানাটা কি সুন্দর করে যে সাজানো। বেশি আসবাবপত্র নেই, কিন্তু রুচির পরিচয় আছে। এখানে নয়, ভেতরে ডাইনিং হলে চলুন। বিভাবরী বলল, ঠিক আছে। ডাইনিং হলটাও দারুণ করে সাজানো। গ্লাস টপ, মস্ত খাবার টেবিল ঘিরে গদি আটা চেয়ার, ভারী নরম। এয়ার কন্ডিশন চলছে বলে ভ্যাপসা গরম থেকে এসে ভারী আরাম বোধ করলো বিভাবরী দেবী। চারদিক নিস্তব্ধ। কি খাবেন ম্যাডাম? চা, কফি বা কোল্ড ড্রিঙ্কস? জল খাবো, আর কিছু নয়। একজন কাজের লোক ট্রেতে একটা থামলার আর ঝকঝকে কাচের গ্যালাস এনে সামনে রাখলো। বিভাবরী খানিকটা জল খেয়ে বুঝলো তার তেষ্টাটা নার্ভাসনেসের, বারবারই তেষ্টা পাবে। সবর তাকে বসিয়ে রেখে বেরিয়ে যাওয়ার আগে বলল, শুনুন, আমি বা আর কেউ আর আসবো না, ঘাবড়াবেন না, জাস্ট ফেস হিম অ্যান্ড টক। বিভাবরী একটু হাসবার চেষ্টা করলো, কিন্তু পারল না। খাওয়ার ঘরের পেছন দিককার দেয়াল জুড়ে বিশাল চওড়া জানালা দিয়ে পিছনের সবুজ বাগান আর গাছপালার দৃশ্য দেখে যাচ্ছে। শুধুই সবুজ যেন চেয়েছে চারদিক। ঘরে বাইরের প্রাকৃতিক আলো আসছে। আজও একটু মেঘলা বলে ঘরের আলোর তীব্রতাটা একটু কম। বিভাবরী ঘড়ি দেখছে। এক একটা মিনিট যেন এক একটা যুগ বলে মনে হচ্ছে তার কাছে। বিভাবরী ঢোক গিলছে বারবার, একটু করে জল খাচ্ছে। ভাবছে, লোকটাকে যে কি বলবে। মাথাটা এত এলোমেলো পাকিয়ে আছে যে সে কথা বলতে পারবে কিনা সেটাই এখন সন্দেহের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। ঠিক 5 মিনিটের মাথায় বৈঠকখানার দিকটায় ফ্লাশ ডোর খুলে দুজন পুলিশ ঢুকলো। ঢুকে দরজার দুদিকে দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ড বাদে ক্র্যাচে ভর দিয়ে যে লোকটি অতি কষ্ট করে ঢুকলো, তাকে দেখে চেনার উপায় নেই যে এ লোকটা সেই ভজন আচার্য। মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, গালে স্টিকিং প্লাস্টার, পায়ে প্লাস্টার, ঠোঁট দুটো ফুলে নীল হয়ে গেছে, একটা চোখও ব্যান্ডেজে ঢাকা। এত অবাক হলো বিবরে যে বলার নয়। ভজন ঘরে ঢুকতেই পুলিশ দুজন বাইরে বেরিয়ে গিয়ে দরজাটা টেনে বন্ধ করে দিল। ভজন দরজার কাছে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল, হাঁফাচ্ছে। তারপর দুটো ক্রেচে ভর দিয়ে অতি কষ্ট করে এগিয়ে এলো। বিভাবরীর হয়তো উচিত ছিল উঠে গিয়ে একটা চেয়ার টেনে ওকে বসতে সাহায্য করা, কিন্তু ভজনের অবস্থা দেখে এমনই ঘাবড়ে গিয়েছে বিভাবরী যে সে নড়তেও পারল না।
ভজন খুব শব্দ করে শ্বাস নিচ্ছে, হাঁফাচ্ছে। এগিয়ে এসে একটা চেয়ার টেনে বসবার চেষ্টা করতে গিয়ে অ্যালুমিনিয়ামের একটা ক্রেচ পড়ে গেল, ঠন ঠন শব্দ করে। সেটা কুড়িয়ে নেওয়ার জন্য নিচু হওয়ার ক্ষমতাও নেই লোকটার। ভারসাম্যহীন শরীরে কোনো রকমে চেয়ারের পেছনটা ধরে নিজেকে সামলানোর চেষ্টা করলো সে। চেয়ার নিয়ে উল্টেই পড়ে যেত, কিন্তু সেটা ঝুঁকে কোনো রকমে আটকালো। তারপর অতি কষ্টে চেয়ারে বসে কিছুক্ষণ মাথাটা নুয়ে শুধু শ্বাস নিতে লাগলো, বড় বড় শ্বাস। কথা বলার মতো অবস্থায় নয়। লোকটার যে এ দশা হয়েছে তা একবারও বলেনি সবরবাবু। কে এই অবস্থা করলো? পুলিশ? কিছুক্ষণ স্তব্ধ বিস্ময়ে লোকটার দিকে চেয়ে রইল বিভাবরী। গত 13-14 দিন দাড়ি কামায়নি বলে মুখটা দাড়িতে ঢাকা, গোফ নেমে উপরে ঠোঁট আড়াল করেছে। বিভাবরী খুব ধীরে উঠে গিয়ে মেঝে থেকে ক্রেসটা তুলে পাশের টেবিলের গায়ে হেলিয়ে দাঁড় করিয়ে রাখলো। তারপর নিজের চেয়ারে ফিরে এসে বসে ক্ষীণ গলায় বলল, জল খাবে? লোকটা মৃদু মাথা নেড়ে জানালো, খাবে না। তোমার এ দশা করলো কে? পুলিশ? ভজন একবার তার ক্লান্ত মুখখানা তুলে বিভাবরীর দিকে তাকালো। হাঁ করা মুখে এখনো শ্বাস নিচ্ছে প্রবল ভাবে। ফের মাথাটা যেন ঝুলে পড়লো আপনা থেকেই। কথা বলার মতো অবস্থায় এখনো আসেনি। বিভাবরীর হাত পা ঠান্ডা হয়ে আসছিল। এ লোকটাকে সে ঘেন্না করে এসেছে এতদিন, কিন্তু আজ বড্ড কষ্ট হচ্ছে। মানুষের এরকম দুর্দশা দেখলে কারই বা না হবে? সবরবাবু কি তাকে ইচ্ছে করে এই ঘটনার কথা বলেনি? প্রায় 10 মিনিট নিস্তব্ধ ঘরে ভজনের শ্বাসযন্ত্রের শব্দ বন্ধ হলো। তারপর একটু কমে এলো হাত ধরা ভাবটা। মাথা নিচু করে বসে রইল ভজন। একটু জল খাও এবার। ভজন ফের মাথা নাড়ল। খাবে না। এ দশা তোমার কে করেছে? ভজন কিছুক্ষণ চুপ করে থেকে ভাঙা গলায় বলল, সবাই। সবাই বলতে? ভজন ফের চুপ করে থেকে আরো মৃদু গলায় বলল, সবাই। এরপর ভজনের শরীরটা হঠাৎ একটু কেঁপে উঠল। কাঁদছে নাকি? কান্নার মানুষ তো ভজন নয়। বিস্মিত বিভাবরী পলকহীন চেয়ে রইল। কাঁপুনিটা কমে গেল। ভজন মুখ তুলল না। তোমাকে কি পাবলিকও মেরেছে? ভজন মাথা নেড়ে সম্মতি জানালো। পুলিশও? ভজন আবারও সম্মতি জানালো। রিঙ্কুকে তুমি খুন করেছ? ভজন অনেকক্ষণ চুপ করে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল মাত্র, কিন্তু জবাব দিল না। কি বললে না তো? কিছুক্ষণ ঝিম হয়ে থেকে ভজন ভাঙা ফেস ফেসে গলায় বলল, বলে কি লাভ? লাভ নেই? ভজন মাথা নেড়ে না জানালো। তারপর অনেকক্ষণ বাদে মাথা নিচু অবস্থাতেই বিড়বিড় করে আপন মনে বলল, কতবার বলেছি, কেউ বিশ্বাস করে না। বিভাবরী কি বলবে ভেবে পেল না। অনেকক্ষণ বাদে সে বলল, রিঙ্কু তোমার কাছে সেই রাতে কেন এসেছিল? বিয়ের প্রস্তাব দিতে? ভজনের রিয়াকশন হচ্ছে অনেক দেরিতে। হয়তো মাথায় বেশ জোরালো চোট পেয়েছে, রিফ্লেক্স কাজ করছে না আগের মতো, সময় নিচ্ছে। অনেকক্ষণ বাদে শুধু মাথা নেড়ে জানালো, না। রিঙ্কু নয়? না। তাহলে কে এসেছিল? ভজন একটা হিক্কার মতো শব্দ করলো। টেবিলের ওপর মাথাটা নামিয়ে যেন একটু ঘুমিয়ে নিতে লাগলো।
এই অবস্থায় কেন যে লোকটা এত এই অবস্থায় কেন যে লোকটাকে এত দূর টেনে আনলো সবর, কেন যে তাকে বসালো তার মুখোমুখি? বিভাবরী উঠে ভজনের কাছে গিয়ে পিঠে হাত রেখে বলল, তোমার কি শরীর খুব খারাপ লাগছে? ভজন একটু কেঁপে উঠল, তারপর ধীরে ধীরে মাথাটা তুলল। রক্ত জবার মতো লাল ডান চোখটা দিয়ে বিভাবরীকে এক ঝলক দেখে নিয়ে বলল, না, ঠিক আছে। একে কি ঠিক থাকা বলে ভজন? ভজন চুপ করে কিছুক্ষণ বসে থেকে মৃদু স্বরে বলল, আরো হবে, আরো কত হবে, তো কিছুই নয়। আর কি হবে তোমার? ভজন ধীরে ধীরে চোখের জল আর লালায় মাখামাখি বীভৎস মুখটা তুলল। লাল চোখে চেয়ে সে ভাঙা ফেসফেসে গলায় বলল, "আহ, আহ, এখনো মরিনি যে, মারবে না?" আমি জানতে চাইছি তুমি সত্যিই রেপ আর খুন করেছো কিনা। ভজন হাফ ধরা গলায় শুধু বলল, কি লাভ হবে বলে? বিশ্বাস করবে না কেউ। আমি আমি তোমাকে বিশ্বাস করতে চাইছি, সত্যি কথাটা বলো আমাকে। ভজন মাথা নেড়ে শুধু না জানালো। তারপর কিছুক্ষণ মাথা নিচু করে হঠাৎ ধীরে ধীরে মুখ তুলে বিভাবরীর দিকে চাইল। দুখানা কম্পিত হাত তুলে করজোড় করে রইল কিছুক্ষণ। দুটো হাত থর থর করে কাঁপছে। ওরকম করছে কেন তুমি? ভজন কিছুক্ষণ কথা বলতে পারল না। দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। প্রায় অশ্রুত গলায় বলল, ক্ষমা, ক্ষমা। দুখানা ক্রেচের দিকে কম্পিত হাত বাড়িয়ে দিল ভজন। উঠবে? বিভাবরী গিয়ে ক্রেচ দুখানা এগিয়ে দিল। প্রায় 6 ফুটের মতো লম্বা শক্ত সমর্থ শরীরটার উপর দিয়ে যেন ঝড় বয়ে গেছে। থরথর করে কাঁপছে শরীর। 3বারের চেষ্টায় উঠল ভজন। ধুবো গলে ক্র্যাচ। বিভাবরী গিয়ে দরজা খুলে সেপাইদের ডাকলো। বেরিয়ে যাওয়ার সময় ভজনের কষ্ট হচ্ছিল অনেক বেশি। দুজন সেপাই না ধরলে শুধু ক্রেচে ভর করে বেরোতে পারত না সে। পিছন থেকে অপলক চোখে চেয়েছিল বিভাবরী। এরকম ভাবে কেউ কাউকে মারে? মানুষ এত নৃশংস? চোখে জল আসছিল তার, আবার একই সঙ্গে রাগে আগুন হয়ে যাচ্ছিল মাথা। ভজন বেরিয়ে যাওয়ার পর বিভাবরী তার শরীরের কাঁপুনি আর দুর্বলতা টের পেল। ধপ করে চেয়ারে বসে পড়ল সে। হাফ ধরে যাচ্ছে। দেখা হলো ম্যাডাম? বিভাবরী চোখ তুলে চেয়ে সবরকে দেখে বলল, আপনাদের নামে তো মামলা করা উচিত মশাই। সবর হাসলো। তা করুন না। তা পুলিশ কেন মারবে? মারা তো বেআইনি। অবশ্যই, কিন্তু শুনুন, ভজন বাবুর বেশিরভাগ চোট পাবলিকের উপহার, পুলিশের নয়। তা তাদেরকে কেন ধরা হলো না? কজনকে ধরা যাবে বলুন? গোটা লোকালিটি তো ইনভলভ। ছি সবর বাবু, ছি। শুনুন বিভাবরী দেবী, পাবলিকের হয়ে আপনার ধিক্কারা না হয় আমি ঘাড়ে নিচ্ছি। সরি, এক্সট্রিমলি সরি। আপনি আমাকে ওর এই অবস্থার কথা বলেননি কেন? শোনার চেয়ে দেখাটা তো অনেক বেশি এফেক্টিভ। চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। বিভাবরী উঠল। শরীর ও মনের একটা বিকলতা টের পাচ্ছে সে। পা দুটো ভারী, মাথাটা একটু একটু টলছে। জিপে বসে বিভাবরী বলল, মশাই আপনার কি এখন জরুরি কোনো কাজ আছে? "উম, না।" "তাহলে মশাই আমি ওর গ্যারেজটা একটু দেখতে চাই।" "স্বচ্ছন্দে? কিন্তু দেখে কি করবেন?" "এমনি, কৌতূহল।" "ঠিক আছে ম্যাডাম, এনিথিং ইউ সে।" গ্যারেজটা একটু প্রত্যন্ত জায়গায়।
ছাড়া ছাড়া বাড়িঘর, ফাঁকা জমি, ঝোপ জঙ্গল, পুকুর, বাধারে বাঁশের বেড়া দেয়া বড় একটা জায়গা। ফটকের সামনে দুজন সেপাই গাড়ির একখানা সিট পেতে বসে আছে। তাদের দেখে উঠে দাঁড়ালো। ম্যাডাম, এটাই ভজনবাবুর গ্যারেজ। ভেতরে ঢোকা যাবে? কেন নয়? সবরের ইশারায় সেপাইরা ফটকের তালা খুলে দিল। বিকল মোটর গাড়ি, নানা যন্ত্রাংশ, তেল, কালি, হাইড্রোলিক প্রেস বেরিয়ে শেষ প্রান্তে ভজনের ঘর। সেপাইরা দরজা খুলে দিয়ে সরে দাঁড়ালো। আসুন ম্যাডাম। ঘরে একটা সরু চৌকিতে বিছানার মতো পাতা হয়েছে। একাধারে চেয়ার, টেবিল, বইয়ের রেকে প্রচুর টেকনিক্যাল বই, কিছু পেপার ব্যাকে উপন্যাস, কিছু ম্যাগাজিন। বাধারে মেঝের উপর একটা বায়োগ্যাসের উনুন, কিছু বাসনপত্র। বসুন ম্যাডাম। বিভাবরী চেয়ারে বসল। তারপর ঘরটা ভালো করে দেখল। কিছুই দেখার মতো নয়। একজন পুরুষ মানুষের ঘর। সবর বলল, সম্ভবত আপনি যে চেয়ারে বসে আছেন সেই চেয়ারেই রিঙ্কু বসেছিল সেই রাতে। কি করে বুঝলেন? প্রবাবিলিটির কথা বলছি। কিন্তু মেয়েটা যে রিঙ্কুই ছিল তা কি করে বুঝলেন? তা আপনার কি মনে হয় বিভাবরী দেবী? ও তো বলছে রিঙ্কু নয়। তাহলে কে হতে পারে ম্যাডাম? কি করে বলবো? আপনি বলতে পারেন না? সবর মৃদু হাসল। বলল, রিঙ্কু হতেই পারে। রিঙ্কু তো ভজনবাবুকে ভালোবাসতো বলেই মনে হয়। আপনি কিছু লুকোচ্ছেন মশাই। সবর ফের হাসল। ম্যাডাম, আপাতত কিছু লুকোনোই থাক। আচ্ছা, ভজনের সঙ্গে আমার কি কথা হলো তা আপনি জানতে চাইলেন না কেন? সবর মৃদু মৃদু হাসছিল। বলল, পরে সেটা জেনে নেওয়া যাবে। তার মানে আপনার জানার কৌতূহল মিটে গেছে? তা নয় ম্যাডাম, ভজনবাবু এখন খুব বেশি কথা বলার মতো মুডে নেই। সেটা জানি বলে অনুমান করছি আপনাদের মধ্যে খুব বেশি একটা কথা হয়নি। কিন্তু কিন্তুটা কি? আপনার অমত না থাকলে কয়েকদিন পর আপনি আরেকবার ওর সঙ্গে মিট করুন। করবেন? করব। থ্যাংক ইউ। হি নিডস এ সিম্প্যাথেটিক হিয়ারিং। তার মানে? ওর মনটা অদ্ভুত। জোর করলে বা ফোর্স অ্যাপ্লাই করলে উনি ভিতরকার কপাট বন্ধ করে দেন। কোনো কনফেশনই তখন আদায় করা যায় না। কিন্তু এই কেসটার জট খুলতে হলে ওর মুখ খোলানো দরকার। আমরা যেটা পারছি না সেটা আপনি হয়তো পারতেও পারেন। সবরবাবু, আমি চেষ্টা করব। ভেরি কাইন্ড অফ ইউ ম্যাডাম। এবার কি আমরা উঠবো? হ্যাঁ ম্যাডাম, চলুন। ফেরার সময় বিভাবরী দেবী তেমন কথা বলছিল না। খুব ভাবছিল। আজ যে বড্ড নাড়া খেয়েছে ভজনকে দেখে। লোকটাকে তার আর ঘেন্না হচ্ছে না। কিন্তু ঘেন্না হচ্ছে তাদের যারা ওকে ওরকম ভাবে মেরেছে। সবরবাবু, বলুন। আমার মনে হয় না ভোজনের কাজ করেছে। কি করে বুঝলেন? যেভাবে আপনিও বুঝেছেন। ম্যাডাম, আমি কি বুঝেছি? আপনিও বুঝছেন বা অনুমান করছেন যে ও রেপ বা খুন করেনি। কি সর্বনাশ ম্যাডাম! এই যে গোয়েন্দার উপর গোয়েন্দাগিরি। আমি জানি সবরবাবু। রতন, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। বলুন স্যার। মার্ডারের আগের রাতে তুমি শুনেছিলে ভজনবাবু একজন মহিলার সঙ্গে কথা বলছেন? জি স্যার। তুমি কি বলতে পারো দুজনের মধ্যে কে কাকে আপনি করে বা তুমি করে বলছিল? স্যার, পুলিশকে তো বলেছি। আহ, ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট রতন। ভালো করে ভেবে বলো। এই রে, এত খুন খারাপি মারদাঙ্গায় মাথাটা কেমন জানি গুলিয়ে গেছে স্যার। সেই জন্যই বলছি ভালো করে ভেবে বলতে।
অনেক সময় কিছুদিন কেটে যাওয়ার পর স্মৃতিটা পরিষ্কার হয়। যখন তুমি জবানবন্দি দিয়েছিলে তখন তুমি ঘাবড়ে যাওয়া অবস্থায় ছিলে। ঠিক স্যার, ঠিক। এবার শান্ত মাথায় ভেবে বলো। স্যার, ২ মিনিট সময় দেবেন? চোখ বুজে একটু ভাববো। ২-৫ যত মিনিট খুশি সময় নাও। তবুও আসল কথাটা বলো। রতন ২ মিনিটের বেশি ভাবল না। চোখ খুলে একগাল হেসে বলল, স্যার, মনে পড়েছে। মেয়েটা বাবুকে তুমি করে বলছিল। বাবু আপনি করে বলছিল। শোনো, আরো ভেবে বলো। না স্যার, মনে পড়ে গেছে। তুমি কিন্তু পুলিশের কাছে উল্টোটাই বলেছিলে। আহ, তা হতেই পারে স্যার। তখন যা অবস্থা, বাবুর ফাঁসি হলে তো চাকরিটাও গেল স্যার। বাবু লোকটা কিন্তু খারাপ ছিল না। ফাঁসি নাও হতে পারে। একটু উজ্জ্বল হয়ে রতন বলল, তবে কি বাবু ছাড়া পাবেন? রতন, সেটা তোমার উপরেও খানিকটা নির্ভর করছে। কি বলা লাগবে, কি করা লাগবে বলুন স্যার। সেই রাতে তুমি গ্যারেজের কাছাকাছি কোনো গাড়ি বা ট্যাক্সি দাঁড়িয়ে থাকতে দেখেছিলে? জি স্যার। সামনে ঠিক নয়, ওই পশ্চিম দিকে একটা অ্যাম্বাসেডর দাঁড় করানো ছিল, ডার্ক কালার। আচ্ছা, আর কিছু? আম, আজ্ঞে না স্যার। গ্যারেজে এসেছে কিনা ভেবে ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, কি হে গ্যারেজে এসেছো নাকি? লোকটা বলল, না, ভাড়ায় আছে। প্রাইভেট গাড়ি? এ মার্ক করা গাড়ি স্যার, ওরা ভাড়া খাটে। তা গাড়িটা কখন দেখলে? ডিউটিতে আসার সময়। তারপর যখন ভজন বাবুর জন্য কোক নিয়ে এলাম তখন গাড়িটা দেখে চলে গেছে। বাহ, ভেরি গুড। এই তো তুমি সব বলতে পারছো। স্যার, আর কিছু বলতে হবে? তুমি কি জানো তোমার বাবুকে বারাসাতে গ্যারেজ খুলতে কে সাহায্য করেছে? উম, সেটা ভালো করে জানি না, তবে শুনেছি বাবুর এক বন্ধু। তার নাম জানো? সুবীর টুবির হবে হয়তো, অত মেমোরি স্যার আমার নেই। সুজিত হতে পারে কি? স্যার, রাখাল জানে, ও পুরনো লোক। রিঙ্কুকে কখনো মাতাল অবস্থায় দেখেছো? আহ, না তো স্যার, কখনো দেখোনি। ভালো করে ভেবে বলো। না স্যার, রিঙ্কুর বন্ধুরা হয়তো খেত। তারা কারা? অনেক ছিল, ইদানিং। বলেই থেমে গেল রতন। থামলে কেন বলো? স্যার, মানে বলতে ভয় পাচ্ছি। কথা ফাঁস হলে আমার জানটা চলে যাবে স্যার। ফাঁস হবে না, সব বলো। ইদানিং রিঙ্কু হাবু আর জৌগুদের সঙ্গে ঘুরতো। ওরা খুব খচ্চর প্রকৃতির। ওদের সঙ্গে মিশতো কেন? তা তো স্যার বলতে পারবো না। তবে রিঙ্কু একদিন গ্যারেজের গাড়ির বনেটে বসে কুল খেতে খেতে বলছিল, তোমাদের গ্যারেজে আর কেউ কখনো হামলা করবে না, দেখো আমি হাবু আর যোগুকে হাত করেছি। তা তুমি কি বললে? আমি বললাম, খবরদার ওদের খপ্পরে যেও না, তোমাকে শেষ করে দেবে। আহ, রিঙ্কু কি বলল? হাসলো স্যার, পাত্তা দিল না। রিঙ্কু স্যার কারো কথা শুনতো না। বাবুর সঙ্গে বিয়েটা হলে বেঁচে যেত। বিয়ে? বিয়ের কথা উঠেছিল নাকি? না স্যার, আমার মনে হতো দুজনকে যেন বেশ মানায়। কেন এমন মনে হতো? কি জানি কেন মনে হইতো স্যার। রিঙ্কু কি ভজনবাবুকে ভালোবাসতো বলে তোমার মনে হয়? হ্যাঁ স্যার, খুব মনে হয়। রিঙ্কু মাঝে মাঝে বাবুর জন্য খাবার নিয়ে আসতো, বই আনতো, আর বাবুর কাছে এলেই দেখতাম সব সময় হাসি খুশি। আর তোমাদের ভজন বাবু? বাবু তো স্যার সব সময় কাজ নিয়ে ব্যস্ত, সব সময় নানান চিন্তায় থাকে। বাবু রিঙ্কুকে মাঝে মাঝে বকুনিও দিত।
তা কিরকম? বইল তো আড্ডা মেরে সময় নষ্ট করছো কেন? পড়াশোনা করো গে যাও। কিংবা বলতো এত ওরচণ্ডী হলে জীবনে কষ্ট পাবে, এইসব আর কি। ভজনবাবুর কাছে আরো কোনো মেয়ে আসতো কি? গাড়ি সারাতে অনেকে আসতো। তাছাড়া? না স্যার, বাবুর ছেলেমেয়ের দোষ তেমন ছিল না। শোনো, তোমার বাবু কি ঘন ঘন ট্যুরে যেত? মাঝে মাঝে যেত স্যার। ঠিক আছে, ঠিক আছে। কত বছর বয়সে আপনার বিয়ে হয়েছিল শ্যামলী দেবী? কেন বলুন তো? এসব কি তদন্তের দরকার হচ্ছে নাকি? কে জানে কখন কোনটার দরকার পড়ে। অবশ্য বলতে না চাইলে বলবেন না। আমার বিয়ে হয় 16 বছর বয়সে। এত কম বয়সে? দেখতে সুন্দর ছিলাম বলে আমার শ্বশুর শাশুড়ি খুব পছন্দ করে ফেলেছিলেন। পাছে হাতছাড়া হয়ে যায় তাই তাড়াহুড়ো করে বিয়ে হয়ে গেল। আর ওইটাই আমার জীবনের সর্বনাশের মূল। সর্বনাশ কেন? 16তে বিয়ে, 17তে মেয়ের মা। এই সুন্দর বয়সটা টেরই পেলাম না। কি বিচ্ছিরি ব্যাপার বলুন তো? সাধে কি এদের ওপর আমার অত রাগ? সুজিত বাবুর সঙ্গে আপনার চেনা কতদিনের? প্রায় জন্ম থেকে। ও আমার চেয়ে 1 বছরের বড়। আমরা পাশাপাশি বাড়িতে থাকতাম। আপনি কবে ওর প্রেমে পড়েন? আহ, এইসব জেনে আপনার কি হবে সবর বাবু? প্লিজ বলুন। সবর বাবু, আপনার কথাবার্তা পুলিশের মতো নয়। আর আপনি বেশ বুদ্ধিমান বলে মনে হয়। সেজন্য আপনি একজন বিপজ্জনক লোক। তবু আমি আপনাকে খুব একটা অপছন্দ করছি না, তাই বলছি আমাদের শৈশবের প্রেম। আপনি সুজিতকে কখনো প্রেমের কথা জানিয়েছেন? জানানোর কি, আমরা দুজন দুজনকে ভালোবেসে বড় হয়েছি। বিয়ের সময়ে কি রিয়াকশন হলো সুজিত বাবুর? কি আর হবে, ও তো তখন 17 বছরের বাচ্চা ছেলে, সবে কলেজে ঢুকেছে। ওর পক্ষে কি আমাকে বিয়ে করা সম্ভব ছিল? আর আপনি? আমি আমি কেঁদে বিছানা ভাসিয়েছি, কিন্তু রুখে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা তখনও তৈরি হয়নি। আপনি কি ভজনবাবুকে চেনেন? শ্যামলী হঠাৎ স্থির চোখে চেয়ে বলল, হঠাৎ এ কথা কেন? বলতে আপত্তি আছে কি? ওকে কি আমার চেনার কথা? বলা তো যায় না শ্যামলী দেবী। আমি 8 বছর আগে চলে গেছি, ও এখানে তখনও আসেনি। সেটা আমি জানি। যে জমিতে ভজনবাবুর গ্যারেজ, তার মালিক ছিলেন সুজিত বাবুর কাকা বরুণগুণ। তা হতে পারে। খবর হলো সুজিত বাবুই ভজন আচার্যকে জমিটা কিনতে সাহায্য করেন। আমি অত জানি না। সুজিত বাবু ও ভজন বাবুর মধ্যে পুরনো বন্ধুত্ব ছিল। আমি সেসবের খবর রাখি না। ভজন বাবু কানপুরে আপনাদের বাড়িতে বেশ কয়েকবার গেছেন। শ্যামলী স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ। কি, কিছু বলবেন না? শ্যামলী একটু না ঘাবড়ে তার দিকে সপাটে চেয়ে বলল, যদি তাই হয় তাতেই বা কি হলো? কি থেকে যে কি হয়ে যায় কে বলতে পারে। ভজনকে আমি চিনতাম, এবার কি ফাঁসি দেবেন আমাকে? না, 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 ফাঁসির দড়ি ভজন বাবুর জন্যই থাক। আপনি তো ওকে নিজের হাতে খুন করতে চেয়েছিলেন। হ্যাঁ, এখনো চাই। আর যদি ভজন বাবু নির্দোষ বলে প্রমাণিত হন? তবু, বলেই থমকে গেল শ্যামলী। সুরবালটা বলল, না, তাহলে অবশ্য অন্য কথা, কিন্তু ও ছাড়া আর কেউ কালপ্রিট নয়। ঠিক জানেন আপনি? জানি। তা খুনের রাতে আপনি কোথায় ছিলেন? তার মানে আপনি কি বলতে চাইছেন সবরবাবু? শ্যামলী দেবী শুধুই কৌতূহল। শ্যামলী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কলকাতায়।
তিলজলায় আমাদের একটা ফ্ল্যাট আছে। তা রিঙ্কুর মৃত্যুর খবর কখন কিভাবে পেলেন বলুন তো আমাকে? প্রথমে খবরের কাগজে, তারপর টেলিগ্রাম পেয়ে কানপুর থেকে সুজিত টেলিফোন করে। আপনি তবু দুদিন পরে বারাসাতে এলেন কেন? মেয়ের মৃত্যু সংবাদ পেয়েও কি মা দেরি করে আসতে পারে? পারে, যদি অজ্ঞান হয়ে পড়ে যায় এবং অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ, কোয়াইট পসিবল। এবং খুব সম্ভব আপনি যে কলকাতায় আছেন তা শচীনন্দন বাবুকেও জানাতে চাননি। তা আপনি ডিভোর্সের পর স্বামীর বাড়িতে উঠলেন কেন? সবরবাবু, তাতে কি মহাভারত শুদ্ধ হয়েছে? আহা, তা নয়, তবু প্রটোকলে আটকায় হয়তো। বারাসাতে আমার উঠার জায়গা নেই। বাপের বাড়ি বা সুজিতের বাড়ির সঙ্গে সম্পর্ক নেই। তাছাড়া এ বাড়িটা বিরাট বড়। নিচতলার এই পোর্শনটা আমার জন্য আলাদা করা হয়েছিল, বাড়ির অশান্তি এড়ানোর জন্য। বুঝেছি। একটা কথা আপনাকে জানানো দরকার শ্যামলী দেবী। কি বলুন তো? রিঙ্কুর পেটে অ্যালকোহল পাওয়া গেছে। এটা কে বললো আপনাকে? পোস্টমর্টমের রিপোর্ট। একটু ডিলেড রিপোর্ট আর কি। তার মানে কি, কেউ ওকে মদ খাইয়ে রেপ করেছিল? হুম, সেরকমই তো অনুমান। ও, ভজন বাবু কিন্তু মদ খান না শ্যামলী দেবী। ওতে কিছু প্রমাণিত হয় না। ভজন বাবুর ফাঁসিটা দেখছি একটা পপুলার ডিমান্ড হয়ে দাঁড়াচ্ছে। আবে কোন শালা রে, কোন শুয়োরের বাচ্চা! হাই, পুলিশ, দরজা খোল হারামজাদা! আব্বে ফট শালা পুলিশ, ফটা বাঞ্চত কান কি ছেলে! সঙ্গে সঙ্গে মদন নামে যে সেপাইটে ছিল সে চাপা গলায় বলল, স্যার, এ ডেঞ্জারাস ছেলে। মদ খেলে কাণ্ডজ্ঞান থাকে না। ফোর্স না নিয়ে আসা ঠিক হয়নি। চলুন চলুন স্যার, ফোর্স নিয়ে আসি। না মদন, গন্ধ পেলে পাখি উড়ে যাবে। ঘর থেকে জঘন্য গালাগাল ভেসে আসছিল। সবর কাঠের দরজায় একটা লাথি মারল। তাতে বোম ফাটার মতো একটা আওয়াজ করে দরজার তলার দিকটার প্যানেলটা কিছু অংশ ফেটে গেল। বাইরে ঝিরঝির বৃষ্টি হচ্ছে। অন্ধকার রাত। শব্দ শুনে আশেপাশের বাড়ি থেকে কে কে বলে আওয়াজ উঠল। দু একটা দরজা খুলে টর্চ মারল কেউ কেউ। স্যার, এ কিন্তু খারাপ পাড়া। এন্টি সোশ্যালদের বসবাস এখানে স্যার। সবাই ঘিরে ফেললে স্যার বিপদ হয়ে যাবে। সবর নিষ্পৃহ গলায় বলল, কিছু হবে না, তুমি ভয় পেও না। এই সাহস নিয়ে পুলিশের চাকরি কি করে করো বলো তো? ভিতরের খিস্তি বন্ধ হয়েছে। এবার দরজার কাছ থেকে একটা মেয়ে প্রশ্ন করলো, কে আপনারা, কে? দরজাটা খুলুন। কেন খুলবো? তাহলে সরে দাঁড়ান, দরজা ভাঙা হবে। শুনুন, হাবু বাড়িতে নেই। সবরের দ্বিতীয় লাথিতে দরজার খিল আর ছিটকিনি উড়ে গেল। দরজাটা পটাত করে খুলে হা হতেই টর্চ হাতে ভিতরে ঢুকলো সবর। সামনেই একটা মেয়ে, বয়স বেশি নয়, 19-20। তুমি কে? আমি শেফ আলী, হাবুর বোন। দাদা বাড়িতে নেই। পথ ছাড়ো। সবর তড়িৎ পায়ে দুখানা ঘর ডিঙিয়ে উঠানে নামলো। উঠানের পিছনে খোলা জমি। সবর মুখ ফিরিয়ে মদনকে বলল, মদন, ঘরটা সার্চ করো জলদি, ও পালিয়েছে, কিন্তু সাবধানের মার নেই। জি স্যার, ঠিক আছে স্যার। সবর তার হোমওয়ার্ক করে এসেছে। হাবুর সব রকম ঠেক তার জানা। জমিটা পেরিয়ে এসে ডান দিকের একটা কাঁচা রাস্তায় উঠে এলো। রাস্তা পেরিয়ে রেল লাইন। লাইন পার হয়ে সে একটা নামাবেলা নেমে স্বাভাবিক পদক্ষেপে হাঁটতে লাগলো। পাঁচু হালদারের বাড়িটা একতলা। সামনে ঘাস জমি আছে। সেটা পেরিয়ে দরজার সামনে দাঁড়ালো সবর। পাঁচু এবার পার্টি নমিনেশন পেয়েছে, ভোটে দাঁড়াবে ক্ষমতাশীল লোক। ভেতরে পাঁচুর গলার শব্দ পাওয়া যাচ্ছিল, ঈশ্বরের বাচ্চা, তা তুই এখানে এলি কেন?
তো কোথায় যাব দাদা? আহা, বৃন্দাবনের কাছে চলে যা পেছন দিয়ে, পালা। ও দাদা, অত তাড়াহুড়ো দিচ্ছ কেন? যাচ্ছি যাচ্ছি। পুলিশ কি আর আপনার বাড়িতে আসবে নাকি? যত সব ঝামেলা। এখন গিয়ে গা ঢাকা দে, কাল সকালে দেখা হবে। যা ভাগ। ফালতু পুলিশ আমার উপর অযথা হামলা করেছে পাসুদা। ও, এখন যা, কাল সকালে দেখবো, যা বলছি। ভাগ। একটা দরজা খোলার শব্দ হলো পিছন দিক থেকে। পিছনে আধা জংলাপতির জমি, কয়েকটা বড় গাছ। বৃষ্টি পড়ছিল। হাবু ছুটছিল প্রাণপণে। মাটি পিচ্ছল, বিপজ্জনক, আর পেটে মদের গেজলা। ঠিক ব্যালেন্স নেই শরীরের। পিছন থেকে ছায়ামূর্তিটা কখন এগিয়ে এলো সে বুঝতেই পারেনি। একটা মজবুত হাত তার কাঁধের কাছে জামাটা চেপে ধরল। তারপর একটা প্রবল ঝাঁকুনি। আপনা থেকেই প্যান্টের পকেটে হাত চলে গিয়েছিল হাবুর। রিভলভারটা ধরেও ফেলেছিল, কিন্তু বের করে আনতে পারল না। তার আগে একটা বিদ্যুৎ গতির ঘুষি তাকে শুইয়ে দিল। মিনিট 10 পরে দুজন বৃষ্টির মধ্যে মুখোমুখি বসা, মাটির উপরেই। জল কাদা ঠিক ঠিক করছে, ভিজে ঝুপুস হয়ে যাচ্ছে দুজন। সবর শান্ত গলায় বলল, বলো। কি বলবো স্যার, ও আমাদের কাছে আসতো, বন্ধুত্ব করতে চাইতো, আমরা কি করব বলুন? বন্ধুত্ব করতে চাইতো কেন? ও চাইতো যাতে আমরা ভসন আচার্যের পিছনে না লাগি। তা ওর ইন্টারেস্ট কি? কি আবার মোহব্বত? বুঝেছি, বলো। ঘুরে ফিরে আসছিল, বারবার আসতো আমাদের কাছে। তা তোমাদের টাকা পয়সা দিত? না। তোমরা ওকে কিডন্যাপ করে বাপের কাছ থেকে টাকা আদায় করার কথা ভেবেছিলে? না, ওটা আমাদের লাইনের নয় স্যার। বলো। আমার ওকে ভালো লাগতো, ওকে চাইতাম। পুরুষ ছাটা মেয়ে ছেলে ছিল তো। হুম, বুঝেছি, আগে বারো। মদ খেলে আমার স্যার কাণ্ড জ্ঞান থাকে না। সেদিন বিকেলে ও গ্যারেজের কাছে আমাকে থাকতে বলেছিল। কেন? সেদিন ওর পাসুদার কাছে যাওয়ার কথা ছিল। সেটাই বা কেন? আহ, গ্যারেজ নিয়ে লোকালিটিতে ঝামেলা হচ্ছে, তার একটা মিটমাটের জন্য। আহ, সেটা কি ভজনবাবু জানতেন? বোধ হয় না। ভজনবাবু তেদর লোক, অন্য সাহায্য নেবে না। মেয়েটা আমাকে পাত্তা দিত না, কিন্তু মেয়েটা ওর জন্য পাগল ছিল। হুম, বলে যাও। আমি স্কুটার নিয়ে বিকেল 5টা নাগাদ ওখানে ছিলাম। রিঙ্কু সাইকেলে এসে গ্যারেজে সাইকেলটা ঢুকিয়ে দিয়ে আমার স্কুটারে উঠে। কেউ তোমাদের দেখেনি? বোধ হয় না। গ্যারেজ ছাড়িয়ে পশ্চিম দিকে বায়ে একটা জংলা জমি দেখেছেন তো, ওটা দিয়ে শর্টকাট হয়। রিঙ্কুকে মদ খাওয়ালে কেন? ও নিজেই খেতে চাইলো, আমাদের কাছে একটা বোতল ছিল। ও খেত নাকি মাঝে মধ্যে? আহ, জি, হ্যাঁ, ইদানিং একটু আধটু খেত। তা তোমরা কোথায় খেলে? ওই যে ওই জঙ্গলে বসে খেয়েছিলাম। পাঁচু বাবুর বাড়িতে যাওনি? পাঁচুদা সেদিন ছিল না, কলকাতায় গিয়েছিলেন। সেটা রিঙ্কু জানতো? না, আমি ওকে খুব করে চাইছিলাম।
কোথায় নিয়ে গিয়েছিলে? ওখানেই। রিঙ্কু বাধা দেয়নি? হ্যাঁ, খুব চেঁচিয়েছিল, খিমচি দিয়েছিল, কিন্তু আমি তো তখন পাগল। কখন মারলে? প্রথমে মারিনি। আহ, ওখানে বসে বসে ঘন্টা 2-3 ড্রিঙ্ক করি, অনেক কথা হয়। সবই কি প্রেমের কথা? ওই রকমই সব। ও আমাকে বলেছিল যে ভজন বাবুকে ভালোবাসে, তাই কিছু করার নেই। তবে আমার কথা ওর মনে থাকবে এই সব ফালতু সালে। হুম, বলে যাও। তা কখন রেপ করেছিলে? রাত 9টা 9:30 হবে। যখন চেঁচালো তখন মুখ চাপা দিত ওই হারামজাদিকে। হ্যাঁ, বলে যাও, থামছো কেন? ও বলেছিল সব কিছু বলে দেবে সবাইকে। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তখন শালা আমিও তো মাতাল। কি কথায় কি কথা হলো, মাথায় কি রকম একটা রক্ত চড়ে গেল। হুম, গলা টিপে? তাই হবে মনে হয়, কি করেছি খেয়াল নেই। ওখানে বসে আরো মদ খেলাম। রাত 1টা নাগাদ বৃষ্টি নামলো, তখন নিয়ে মাঠটায় ফেললাম। তা লাশটা সরালে কেন? মনে হয়েছিল ওখানে পুলিশের কুকুর আমার গন্ধ পাবে। মদের বোতলটা অন্ধকারে কোথায় ছুঁড়ে ফেলেছিলাম, মনে হলো বোতল পেলে তো সর্বনাশ। পুলিশের কাছে কনফেস করবে? না করলে? হুম, শোনো হাবু, কনফেস করলে তোমার সাজা হবে। যদি বাই চান্স তুমি ছাড়া পেয়ে যাও, তাহলেও আমার হাত থেকে বাঁচবে না। আর কনফেস যদি না করো, তাহলেও বাঁচবে না। আমি তোমাকে মারবই। আহ, যদি সাজা হয়? তাহলে আমার কিছুই আর করার থাকবে না। আমাকে রাতটা ভাবতে দিন। সবর হাসলো। পালাবে না পাঁচু বাবুর বাড়ি যাবে? যাই করো, আমার হাত থেকে রেহাই নেই। শুনে রাখো, আমার চেয়ে বড় কুন্ডা এখনো জন্মায়নি। থানায় চলো। এক্ষুনি? হুম, পাঁচু বাবু যদি তোমাকে ছাড়ানোর জন্য কাল সকালে থানায় আসে, তাহলে তাকে বলো আমার হাতে তার নির্ঘাত মৃত্যু। কেউ ঠেকাতে পারবে না। উনি আপনার কথা শুনে অনেক ভয় পাচ্ছিল। খুব ভালো, চলো এখন। শ- 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 সময় দেবেন না একটু? না, যা বললাম মনে রেখো। আপনাকে একটু অন্যরকম দেখাচ্ছে, কেন বলুন তো? কিরকম? স্যাড অ্যান্ড ক্রেস্ট ফলেন, মনে হচ্ছে কান্নাকাটিও করেছেন। আপনি আমার এত বড় ক্ষতিটা কেন করলেন সবর বাবু? ক্ষতি? সে কি? আমি আবার কি করলাম? মানুষটাকে তো আমি ভুলে গিয়েছিলাম, দিব্যি ছিলাম। কেন আপনি আমাকে ওর কাছে নিয়ে গেলেন? ম্যাডাম, রুটিন ওয়ার্ক ছাড়া তো কিছু নয়। কদিন ধরে আমি রাতে ঘুমাতে পারছি না, সব সময় কেমন অস্থির অস্থির লাগছে। কেন বিভাবরী দেবী? ওরকম মার খাওয়া চেহারা, ওরকম ভেঙে পড়া, আর হাত জোর করে ক্ষমা চাওয়া কি করে ভুলি বলুন? কতবার ইচ্ছে হয়েছে একাই গিয়ে দেখা করি, পুলিশের বিরুদ্ধে মামলা করি, কিংবা কি যে সব মাথা মুন্ডু ভেবেছি। এবং কেঁদেছেন? হ্যাঁ,
তা কান্নার কি আছে? বেশ করেছি কেড়েছি, যে কেউ হলেও কাঁদতো। সবর হাসলো। আর কি হলো বলুন? কোনো সিদ্ধান্তে এলেন? কি সিদ্ধান্তে আসবো? আপনাদের মামলা কত দূর? এই তো শেষের দিকে। তার মানে কি চার্জশিট দেওয়া হয়ে গেছে? হুম, চার্জশিট তৈরি হচ্ছে। তাহলে ওর রেহাই নেই? না। তা বিভাবরী দেবী উনি রেহাই পেলেই বা আপনার কি? তা ঠিক, কিন্তু কিন্তু কি? আমার খুব কষ্ট হচ্ছে। তা তো হতেই পারে, কিন্তু তা বলে তো একজন ক্রিমিনালকে ক্ষমা করা যায় না। ক্ষমা না হয় নাই করলেন, অপরাধ করে থাকলে শাস্তি হোক, কিন্তু ওরকম ভাবে কেউ মারে? মানছি মারটা একটু বেশি হয়ে গেছে, অন্য কেউ হলে হয়তো মরেই যেত। ভজন আচার্য খুব শক্ত ধাতুতে গড়া, 100%। স্বাস্থ্য ভালো বলছেন? না, স্বাস্থ্যের চেয়েও মজবুত হচ্ছে ওর মন। এ কারেজিয়াস ম্যান। কি লাভ আর তাতে বলুন? লাভ নেই অবশ্য। কি পানিশমেন্ট হবে ওর বলুন তো? ফাঁসি? আম, যাবজ্জীবনও হতে পারে। যাবজ্জীবন তো 14 বছর, তাই না? হুম, তবে ভালো বিহেভ করলে মেয়াদ কিছু কমে যায়। কত কমবে? আম 4-5 বছরও হতে পারে। তাও তো 10 বছর, কম কি? জীবনের সবচাইতে সুখকর সময়টা 10 বছর আটক থাকাটা দুঃখজনক। ওর দোষ কি সন্দেহাতীত ভাবে প্রমাণ হয়েছে সবলবাবু? কিছু ফাঁক তো থাকবেই, তবে প্রমাণ হয়ে যাবে। আমি ঠিক করেছি, আপনারা আমাকে সাক্ষী হিসেবে ডাকলে আমি ওর বিরুদ্ধে কোনো কথা বলবো না। বাহ রে, সে কি ম্যাডাম, আপনি যে ইম্পর্ট্যান্ট উইটনেস, সেজন্যই আমি উল্টো কথা বলবো। কি মুশকিল, আপনার সঙ্গে ওর মিট করানোটাই ভুল হয়েছে। মিট করালেন কেন? আমার যে কি একটা সর্বনাশ করলেন সবলবাবু। লোকটাকে কি আপনার ক্রিমিনাল বলে মনে হয়নি? তা আমি বলছি না সবলবাবু। তাহলে কি বলছেন ম্যাডাম, একটু বলুন। কি বলছি আমি তা জানি না। সে মেয়েটা কি রিঙ্কু? কোন মেয়েটা? রতন যার কথা শুনতে পেয়েছিল ওর ঘরে? ডাউটফুল। তাহলে তো একটা লুপহোল আছে সবরবাবু। তা আছে, আমি জিপ নিয়ে এসেছি। আচ্ছা, যাবেন? হঠাৎ মুখখানা উজ্জ্বল হলো বিভাবরী দেবীর। বলল, হ্যাঁ নিশ্চয়ই, আমাকে মাত্র 2টা মিনিট সময় দিন। 2 মিনিট মাত্র? অত তাড়া নেই। মেয়েদের সাজতে একটু সময় লাগে জানি। টেক ইউর টাইম, আমি বসছি। সাজবো? সাজবো কেন? জাস্ট পোশাকটা পাল্টে আসছি। ঠিক 2 মিনিটই লাগলো। মুখে পাউডারটুকু না ছুঁয়ে বেরিয়ে এলো বিভাবরী। চলুন সবরবাবু। জিপে সবর বলল, আপনার দেখি ভিজিবল চেঞ্জ হয়েছে। হুম, হয়েছে, আমিও তা জানি। দ্যাটস গুড। ও এখন কেমন আছে? বেটার, মাচ বেটার। ওর যদি যাবজ্জীবন হয় তাহলে গ্যারেজটার কি হবে? আপনার যখন ডিভোর্স হয়নি তখন ওই গ্যারেজের উপর আপনার অধিকার আছে। যা, আমি তো সেটা বলিনি। আইন তো তাই বলে বিভাবরী দেবী। আমি গ্যারেজ নিয়ে কি করব? গাড়ির কিছুই তো জানি না। তাহলে বেচে দিতে পারেন, অনেক খদ্দের আছে, বেশ ভালো চড়া দামও পাবেন। পাগল, অত সাত করে গ্যারেজ করেছিল, বেচবো কেন? হুম, সেও ঠিক কথা। তাহলে বেচবেন না? ও কি আমার কথা কিছু বলেছে? হুম, বলেছে। কি কি বলেছে?
আপনাকে এই নোংরা মোকদ্দমায় টেনে আনার জন্য ভজনবাবু আমাদের উপর একটু অসন্তুষ্ট। উনি হয়তো আপনাকে এখনো ভালোবাসেন। কি যে বলেন না সবরবাবু! হ্যাঁ, ভুল বলেও থাকতে পারি। আমি তো সুখা মানুষ। আমি ভাবছি ও রুমকি ওকে রিফিউজ করলো কেন? আর রিফিউজ করে রেপই বা করবে কেন? খুন বা করতে যাবে কেন? আপনিই বলুন। আপনারা ভালো করে তদন্ত করেননি নিশ্চয়ই। আহ, তা বিভাবরী দেবী, আপনার ইনস্টিংক্ট কি বলে? বলে এটা অসম্ভব ব্যাপার। শুনুন, আজ উনি অনেকটাই সুস্থ। ওকে জিজ্ঞাসা করে দেখবেন। ও আমার কাছে কেন বলবে? কেন, তার কোনো কারণ নেই। হয়তো বলবেন। শুনুন মশাই, আমি কিন্তু আদালতে কিচ্ছু বলবো না ওর বিরুদ্ধে। তাহলে তো মুশকিল। কিছুতেই কিচ্ছু বলবো না। তাহলে তো সাক্ষী থেকে আপনাকে বাদ দিতে হয়। তা কেন দেবেন? আমারও তো বক্তব্য আছে। আপনি যে মামলাটা কাচিয়ে দিলেন। দেবই তো। মিস ভট্টাচার্য, আপনি কি ভজনবাবুর প্রতি সফট হয়ে পড়েছেন? আমি সিম্প্যাথেটিক। ওকে আমার ক্রিমিনাল বলে মনে হচ্ছে না। লজিকটা কি? ওই তো বললাম, যে ওকে বিয়ে করতে চায় তাকে ও হঠাৎ করে রেপ করতে যাবে কেন? গুড লজিক। কিন্তু এমন তো হতে পারে সেই রাতে মেয়েটার রিঙ্কু ছিল না। হতে পারে। তাহলে আপনারা ঠিক মতো তদন্ত করলেন না যে? সবর একটু হাসল। ভজন ধীরে ধীরে তার ম্লান করুণ ব্যথাতুর মুখখানা তুলল। কষ্ট পেও না, আমার বুদ্ধির দোষ। তোমার দোষ নাকি পুলিশ মিথ্যে করে সাজিয়েছে? মিথ্যেটা তো আর সত্যি হয়নি। তার মানে পুলিশ খুনিকে ধরেছে। কি বলছো? আবু বলে ছেলেটাকে ধরেছে পুলিশ। কই, আমাকে সবরবাবু তো কিছুই বলেনি। ভজন একটু হাসল। সারপ্রাইজ দিতে ভালোবাসেন বোধহয়। ভজনের দুটো হাত শক্ত করে চেপে ধরে বিভাবরী উত্তেজিত গলায় বলল, সত্যি বলছো তুমি? সত্যি বলছো? হ্যাঁ, সত্যি। হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেলল বিভাবরী। টেবিলে উপর হয়ে পড়ে ফুলে ফুলে কাঁদতে লাগলো। একটু ভ্যাবাচেকা খেয়ে বসে রইল ভজন। কি করবে বুঝতে পারল না। ছায়ার মতো নিঃশব্দে ঘরে ঢুকল সবর। ম্যাডাম, দ্য ড্রামা ইজ ওভার। চোখের জলে মাখামাখি মুখ তোলে তীব্র দৃষ্টি হেনে বিভাবরী বলল, আপনি আপনি কেন আপনি কেন বলেননি আমাকে? বিভাবরী দেবী, আপনি একজন আনরোমান্টিক লোককে বিয়ে করেছেন দেখছি। এই সময়ে এর তো কিছু রোমান্টিক অ্যাডভান্সেস নেয়ার সুযোগ ছিল, কিন্তু দেখুন কেমন পাথরের মতো বসে আছে। বিভাবরী ঝেঁঝে উঠে বলল, এরকমই ভালো সবর বাবু। ভজনবাবু রিলিজ হয়ে গেছেন। এবার চলুন মিস ভট্টাচার্য। থাক মশাই, আর কি করতে হবে না। কিসের আর কি বিভাবরী দেবী? আপনি আমাকে এখন থেকে মিসেস আচার্য বলে ডাকতে পারেন। সবর হাসল।